শেয়ার স্লাইডটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। এটা আমাদের লাস্ট টপিক এই কোর্সের, সেটা হচ্ছে রেজোনেন্ট কনভার্টার্স। রেজোনেন্ট কনভার্টার্স হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ ডিসি টু ডিসি কনভার্টার। তবে এই কনভার্টারের মেইন ফিচার যেটা, সেই ফিচারটা হচ্ছে যে এখানে সুইচিং লস যেটা, সেই সুইচিং লসটাকে রিডিউস করার ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই সুইচিং লসটা যেই প্রসিডিউরের মাধ্যমে রিডিউস করা হয় সেটা হচ্ছে গিয়ে ভোল্টেজের অসিলেশন অথবা কারেন্টের অসিলেশন। এখন সুইচের লস সাধারণত কখন হয়? নর্মালি আমরা জানি যে আইডিয়ালি আমরা একটা সুইচকে, যদি সুইচটা ওপেন থাকে তাহলে ধরে নেই যে এর ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে জিরো। আর যদি সুইচটা ক্লোজ থাকে তাহলে আমরা ধরে নিই যে এটা পিওরলি শর্ট সার্কিট, এটার ভিতরে ভোল্টেজ জিরো। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে যে সুইচগুলা ইউজ হয় সেই সুইচগুলার আইডিয়াল কন্ডিশনটা মেনটেন হয় না। অর্থাৎ সুইচ অফ থাকলেও এটার ভিতর দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো হইতে পারে, আবার সুইচ অন থাকলেও এটার অ্যাক্রসে কিছু ভোল্টেজ ড্রপ থেকে যায়, যেগুলো আমরা বিজেটি বা মসফেটে পেয়ে থাকি। তো এটা ডিলের কারণে হয়, বেসিক্যালি হচ্ছে গিয়ে টাইমিং ডিলে। আর এই ডিলের উৎস হচ্ছে গিয়ে এর ভিতরে যে ইন্টারনাল ক্যাপাসিটেন্সগুলো থাকে সেই ক্যাপাসিটেন্সগুলোর কারণে। তো এই সুইচিংটা, এই লস হওয়া মানে হচ্ছে যে সুইচের অ্যাক্রসে আইডিয়াল কন্ডিশন মেনটেন না হওয়ার কারণে সুইচ অন থাকা অবস্থায় কিংবা অফ থাকা অবস্থায় এটার ইন্টারনালি একটা ড্রপ হয়। ইন্টারনালি যে ভোল্টেজের ড্রপ হয় সেটার কারণে একটা পাওয়ার ড্রপ হয়। পাওয়ার ড্রপ হওয়ার কারণে ওভারঅল সার্কিটে যেমন আমরা পাওয়ার কম পাই, তেমনি সুইচ যেই পাওয়ারটাকে কনজিউম করে এই পাওয়ারটা আবার হিট হিসেবে ডিসিপেট করে দিতে হয়, না হলে সুইচ দীর্ঘ সময় ধরে যদি অন থাকে তাহলে সুইচ হিট ডিসিপেট করতে করতে সুইচ গরম হয়ে যাইতে পারে, এটা পুড়ে যাইতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন এই সুইচের লসটা তাহলে কমাইতে হবে, অর্থাৎ পাওয়ার ডিসিপেশনটাকে কমাইতে হবে। পাওয়ার ডিসিপেশন কমানোর জন্য এই সফট সুইচিং এর আশ্রয় নেওয়া হয়। এখন যে সুইচিংটা আমরা দেখব সেটাকে সফট সুইচিং বলে। সফট সুইচিং এর মূল কনসেপ্ট হচ্ছে যে সুইচ যখন ওপেন থাকবে তখন তার অ্যাক্রসে ভোল্টেজ জিরো করে ফেলতে হবে, আর যখন ক্লোজ থাকবে তখন সুইচ যখন ওপেন থাকবে তখন তার ভিতর দিয়ে কারেন্টকে যথাসম্ভব শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে, আর যখন ক্লোজ থাকবে তখন তার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেইটাকে শূন্যের কাছাকাছি যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে সুইচিং লস মিনিমাইজ করা সম্ভব। তো এই ইয়েটাকে সফট সুইচিং বলে। এবং এই সফট সুইচিং এর অনেক রকম প্রকারভেদ আছে। তার মধ্যে একটা ক্যাটাগরি যেটা ইউজ হয় ইনভার্টারে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইনভার্টার বা ডিসি টু ডিসি কনভার্টারে যে ইয়েটা ইউজ হয় সেটা হচ্ছে রেজোনেন্ট কনভার্টার। তো এখানে রেজোনেন্ট সিরিজ রেজোনেন্ট কনভার্টার হইতে পারে, প্যারালাল রেজোনেন্ট কনভার্টার হইতে পারে, সিরিজ প্যারালাল কনভার্টার হইতে পারে, রেজোনেন্ট ডিসি লিঙ্ক কনভার্টার হইতে পারে। ইনভার্টারেও এই ইয়েটা ইউজ করা যেতে পারে, মেকানিজমটা ইউজ করা যেতে পারে। তো এখন সুইচিং লসটা আবার ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। যেমন যেখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি পালস ইউজ করতেছি সেখানে কিন্তু অনেক বেশি সুইচিংটা হয়। মানে যদি 20 কিলো হার্টজ ইউজ করি তাহলে বুঝতেছো যে পার সেকেন্ডে আমার 20K 20,000 সুইচিং হচ্ছে। তো এই যে সুইচিং এর ইয়েটা, এইটাকে আসলে এটা অ্যাভারেজ পাওয়ার লসের পরিমাণকে অনেক বাড়ায় দেয়। এই কারণে হাই ফ্রিকোয়েন্সি যেসব ডিভাইস আছে সেই সব ডিভাইসে আসলে এই লসটা অনেক সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত।
তো হাই ফ্রিকোয়েন্সি সুইচিংটা সবসময়ই কনসিডার করে, কারণ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সুইচিং করলে ফিল্টারের সাইজ ছোট লাগে, ফিল্টারের সাইজ ছোট হইলে সার্কিটের সাইজ ছোট হয়ে আসে, আর সার্কিটের সাইজ ছোট হয়ে আসা মানে হচ্ছে যে তুমি অল্প জায়গায় একটা সার্কিটকে ছোট ডিভাইস তৈরি করতে পারলা। তাহলে যেমন আগের যে মোবাইল আর এখনকার যে মোবাইল, সেই মোবাইলের সাইজের মধ্যে যেই পার্থক্য, আগের যে ইনভার্টার আর এখন যে ইনভার্টার, তাদের সাইজের ভিতরে যে পার্থক্য, এই পার্থক্যগুলোর মূল কারণ কিন্তু সুইচিং ডিভাইস ছোট করে নিয়ে আসা। তো এই ডিভাইসগুলোকে ছোট করে নিয়ে আসার পিছনে এগুলোর ভূমিকা আছে। তো এই কারণে হাই ফ্রিকোয়েন্সি সুইচিং এর ক্ষেত্রে যদি আমরা রেজোনেন্ট কনভার্টারকে ইউজ করতে পারি তাহলে লসটাকে অনেক কমায় আনা সম্ভব। তো এখন রেজোনেন্ট সুইচ কনভার্টার যারা আছে, নামেই বোঝা যাচ্ছে যে এখানে রেজোনেন্সকে কাজে লাগানো হবে। রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স জিনিসটা হচ্ছে যে সার্কিটের এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে ইন্ডাক্টরের যেই ইম্পিডেন্স এবং ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স, এরা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিতে পারবে। এই কন্ডিশনগুলোকে রেজোনেন্স কন্ডিশন বলে, এবং ওই সময় কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছায় যায়। তো এটা প্রকারভেদ আছে, মানে ভোল্টেজ রেজোনেন্স, কারেন্ট রেজোনেন্স, এগুলোর বিভিন্ন প্রকারভেদ আছে। তো রেজোনেন্ট সুইচ কনভার্টারের ভিতর দুইটা মেইন ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব। একটা ক্যাটাগরি হচ্ছে যে আমাদের জিরো কারেন্ট সুইচিং, আর একবার দেখবো হচ্ছে গিয়ে জিরো ভোল্টেজ সুইচিং। মেইনলি আসলে এইখানে রিডাকশনের যে ইয়েটা, সুইচের অ্যাক্রসে যেন পাওয়ার রিডাকশন মিনিমাইজ হয় বা একেবারে জিরো হয়ে যায়। এখন কোনো কিছুর অ্যাক্রসে পাওয়ার কখন জিরো হবে? দুইটা সম্ভাবনা আছে। একটা হচ্ছে গিয়ে যে তার অ্যাক্রসে ভোল্টেজ জিরো, অথবা তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে সেটা জিরো। তো এখন আমরা যদি সুইচিংটা এমন ভাবে করি, যখন এটার ভিতর দিয়ে যখন জিরো কারেন্ট তার ভিতর দিয়ে পাস হচ্ছে আমার সুইচটার ভিতর দিয়ে, তখন যদি আমরা সুইচটা অন করি বা সুইচিংটা যদি তখন আমরা ঘটাই, তাহলে সেটা হয়ে যাবে জিরো কারেন্ট সুইচিং। আর যদি এমন হয় যে ভোল্টেজটা জিরো থাকা অবস্থায় আমরা সুইচিং করতেছি, তখন সেটা হবে জিরো ভোল্টেজ সুইচিং। আর ওই মোমেন্টটাকে যদি আইডেন্টিফাই করা যায় এবং ওই মোমেন্টগুলোতে যদি এই ঘটনাগুলো ঘটানো যায়, তাহলে একদম ভোল্টেজ বা পাওয়ারের পরিমাণ, পাওয়ার ডিসিপেশনের পরিমাণ একেবারে মিনিমাইজ হয়ে যাবে বা শূন্যতে আনা সম্ভব অ্যানালাইটিক্যালি। এখন তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি জিরো কারেন্ট সুইচিং কনভার্টার। জিরো কারেন্ট সুইচিং কনভার্টারে অসিলেশনকে কাজে লাগানো হইতেছে। অসিলেশন মানে বুঝতে পারতেছে যে এখানে একটা এলসি সার্কিট থাকবে বা একটা ট্যাঙ্ক সার্কিট থাকবে। এটা একটা ডিসি টু ডিসি কনভার্টার। এখানে কনফিগারেশন থেকে বোঝা যাইতেছে যে ইনপুটে একটা ডিসি সাপ্লাই আছে এবং আউটপুটে আমরা একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ এক্সপেক্ট করতেছি। তো এখানে কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে। একটা অ্যাজাম্পশন হচ্ছে যে আউটপুটের যে ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টরের ভিতরে যেই কারেন্ট, সেই কারেন্টটা রিপল ফ্রি। এই কারেন্টটা রিপলের উপস্থিতি নাই, এবং এই কারেন্টটাই পুরোটা তোমার আমার লোডের ভিতর দিয়ে ফ্লো হইতেছে। সো লোড কারেন্ট আই নটের সমান হচ্ছে গিয়ে এই কারেন্টটার অ্যাভারেজ কারেন্ট। এখন যখন এখানে সুইচ ওপেন থাকবে তখন কি হবে? প্রথমে ধরে নেওয়া হইলো যে সুইচটা ওপেন আছে। প্রথমে এনার্জাইজ করা হয়েছে। এনার্জাইজ করার পরে ধরা হইলো যে আমার সুইচটা, পুরো সার্কিটটাকে এনার্জাইজ করার পরে সুইচটাকে ওপেন করে দেওয়া হয়েছে। ওপেন করে দেওয়া হইলে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনাটা আমরা একটা টাইমিং এর ভিতরে অ্যানালাইসিস করতে চাইতেছি। সেই টাইমিংটা হচ্ছে গিয়ে 0 থেকে t1 টাইমের ভিতরে কি কি ঘটবে। 0 থেকে t1 টাইমটা কোথায় আমরা পাবো? এইটা হচ্ছে গিয়ে আমাদের রেজোনেন্ট কনভার্টার, জিরো কারেন্ট সুইচিং কনভার্টার। এইখানে আছে হচ্ছে গিয়ে ইন্ডাক্টর কারেন্টের ডায়াগ্রাম, এখানে আছে হচ্ছে গিয়ে ক্যাপাসিটর ভোল্টেজের ডায়াগ্রাম, আর এখানে হচ্ছে গিয়ে কখন সুইচটাকে ক্লোজ করা হচ্ছে, কখন ওপেন করা হইতেছে। আচ্ছা, এখন যখন সুইচটাকে 0 থেকে t1 টাইমের ভিতর সুইচটাকে ক্লোজ করা হয়েছে, এই অবস্থায়
শূন্য থেকে t1 টাইম কতটুকু, শূন্য থেকে t1 টাইম হচ্ছে গিয়ে এতটুকু সময়। এই সময় ধরে সুইচটা ক্লোজ ছিল। সুইচটা ক্লোজ থাকলে এবং সেই সময়টার ভিতরে ডায়োড অন ছিল, এটা বলা হচ্ছে। তো সুইচ যদি ক্লোজ হয় তাহলে এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, আমার সোর্স থেকে একটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটা হচ্ছে গিয়ে আমার আইএল কারেন্ট। ওকে, আর অলরেডি আমার সার্কিট যদি এনার্জাইজ অবস্থায় থাকে তাহলে আমার এই ইন্ডাক্টরটার ভিতর দিয়ে আই নট কারেন্ট ফ্লো হইতেছে, যেটা আমরা শুরুতে অ্যাজাম্পশন করে নিছি যে এই আই নট কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হইতেছে। এখন এই আই নট কারেন্টটা কনস্ট্যান্ট সেটাও ধরে নিতে হবে, কারণ এখানে শুধু রেজিস্টিভ লোড আছে। যদি ভোল্টেজ আউটপুট ভোল্টেজটাকে আমার কনস্ট্যান্ট ধরে নেই তাহলে আই নট আর এল এই মানটা কনস্ট্যান্ট হবে। এই মানটা কনস্ট্যান্ট থাকার জন্য আই নটকে কনস্ট্যান্ট থাকতে হবে। আই নট কনস্ট্যান্ট হলে এই কারেন্টটা এই দিক দিয়ে আসবে এবং এই দুইটা কারেন্টকে ফ্লো হওয়ার জন্য একটা পাথ দিতে হবে। এই দুইটা কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে পাথটা দিতে হবে সেই পাথটা আসবে হচ্ছে গিয়ে এই ডায়োডের ভিতর দিয়ে। এই ডায়োডটাকে তখন সুইচ অন থাকতে হবে, অর্থাৎ ডায়োড ইনিশিয়ালি ফরওয়ার্ড বায়াস থাকবে। এবং এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আইএল, আই নট আর আইডি এর ভিতর সম্পর্ক দেখতে পাবো। আইএল এন্টারিং কারেন্ট, আইডি হচ্ছে গিয়ে এন্টারিং কারেন্ট, আর আই নট হচ্ছে গিয়ে লিভিং কারেন্ট। সো আইএল আর আইডি যোগ করলে আই নট পাওয়া যাবে। আচ্ছা, এই অবস্থায় আমার যদি এই ইন্ডাক্টর ডায়োডটা যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমার ইন্ডাক্টরের ভোল্টেজের অবস্থা কি হবে? আমার ইন্ডাক্টরের ভোল্টেজ তখন যদি এই লুপটায় আমরা কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপটায় আমরা কেভিএল অ্যাপ্লাই করলে বুঝতে পারবো যে ভিএল সমান সমান হচ্ছে গিয়ে ভিএস, অর্থাৎ আমার সোর্স ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ সেম। এখন এতটুকুর পরে তাহলে এই যে আইএল, যেটা এই আইএল এই কারেন্টটার ইকুয়েশন কি হইতে পারে? ইকুয়েশন হচ্ছে আমরা জানি যে ভিএল সমান সমান এল ডিআই ডিটি। তার কারেন্টকে যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করি এবং এল দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ভোল্টেজের ইকুয়েশন পাবো। সেইখান থেকে আমরা আই এর ইকুয়েশন বের করতে পারবো। ভিএস কে এল দিয়ে ভাগ করে টাইমের ইন্টিগ্রেশন করলে, যেহেতু ভিএসটা কনস্ট্যান্ট সেহেতু 0 থেকে t1 টাইমের ভিতরে এই ইকুয়েশনটাকে সে ফলো করবে। আমার ইন্ডাক্টরের কারেন্টটা এই ইকুয়েশনটাকে ফলো করবে। ইন্ডাক্টরের কারেন্টটা এই ইকুয়েশনকে ফলো করলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিতে পারি। 0 থেকে t1 এর ভিতরে এই ইকুয়েশনের ভিতরে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে আমরা এই t1 এর একটা রিলেশনশিপ পেয়ে যাব, অর্থাৎ টাইম 1টা কতটুকু সেটার আমরা একটা ইকুয়েশন পাবো এখান থেকে, আই নট এল আর ডিভাইডেড বাই ভিএস। এবং এই ইন্টারভ্যালের জন্য যেহেতু আমার ডায়োডটা শর্ট সার্কিট, তাহলে বুঝতেছো যে ক্যাপাসিটর অ্যাক্রসে মাল্টিমিটার দিয়ে যদি আমরা ভোল্টেজ মাপি আমরা ভোল্টেজ 0 পাবো। এই কারণে 0 থেকে t1 টাইম পর্যন্ত ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 0 আর আমার ইন্ডাক্টরের কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের কারেন্টটা আস্তে আস্তে বাড়লো, বাড়ার পরে আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকলো। ততক্ষণ পর্যন্ত ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার আইডি কারেন্টটা পজিটিভ থাকবে। এখন আইডি কারেন্টটা শূন্য হয়ে যাওয়া মানে কিন্তু তখন আর এই ডায়োডটা আর ফরওয়ার্ড বায়াসে আর কোনো কারেন্ট ক্যারি করতে পারবে না, বা আর কোনো ক্যারি করার মতো কোনো কারেন্ট তার নাই। এই ঘটনা কখন ঘটবে? আমরা একটু আগে দেখলাম যে আইএল তো আইএল প্লাস আইডি সমান সমান হচ্ছে গিয়ে আই নট, তাহলে আইডি সমান সমান হচ্ছে গিয়ে আই নট মাইনাস আইএল। যখন আই নট আর আইএল সমান হয়ে যাবে তখনই কিন্তু আইডি 0 হয়ে যাবে। আই নট আর আইএল সমান হবে একটা মোমেন্টে এসে, সেই মোমেন্টটা হচ্ছে গিয়ে t1 এ পৌঁছানোর মোমেন্টটা। t1 এ পৌঁছানোর পরেই আইডি 0 হয়ে গেল। আইডি 0 হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার ইন্ডাক্টরের কারেন্ট, আর যেহেতু ইন্ডাক্টরের কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হতে পারে না, এটা এই ভোল্টেজ আর ইন্ডাক্টরের মানের উপর নির্ভর করে এটার এই আপরাইজিং প্রোফাইলটা নিচে নামার আগ পর্যন্ত কিছুক্ষণ কন্টিনিউ করবে। এই কিছুক্ষণটা নির্ভর করবে এদের এক্সটার্নাল সার্কিট প্লাস এল এর মানের উপর।
এখন আই নট যেহেতু কনস্ট্যান্ট আমরা ধরে নিছি, অর্থাৎ আমার লোড যেটা সেটা যেহেতু আমরা ধরে নিছি যে একটা কারেন্ট সোর্সের মতো বিহেভ করতেছে, এবং আইএল যখন আই নটে পৌঁছায় যাবে তখন আমাদের ডায়োড টার্ন অফ হয়ে যাবে। ডায়োড টার্ন অফ হয়ে গেলে এখন আমাদের সার্কিটের অবস্থা কি দাঁড়াবে? ডায়োড টার্ন অফ হয়ে গেলে এখন আমাদের এই আই নট কারেন্টটা তো আমরা ধরে নিছি যে এটা তো কনস্ট্যান্ট, তো এটাকে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এটা সাপ্লাই দেওয়ার জন্য আমাদের তখন আইসি কারেন্টটার উদ্ভব হবে। আস্তে আস্তে তখন এই ক্যাপাসিটরের কারেন্টটা তৈরি হওয়া শুরু হবে, এবং এই ক্যাপাসিটরে এবং এই যে আমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই দুইজনের যে তোমার কমিউনিকেশন বা এই দুইজনের যে ইন্টারনাল এই আই নটকে সাপ্লাই দেওয়ার জন্য এই দুইজনের ভিতরে যে ইন্টারনাল সার্কিট রিলেশনশিপ, সেই সার্কিট রিলেশনশিপটা ফলো করবে হচ্ছে গিয়ে একটা অসিলেশন সার্কিটের মতো, যেটা একটা আন্ডার ড্যাম্প এলসি সার্কিট এলসি সার্কিটের মতো শুরু করতে মানে বিহেভ করবে। তো এইখানে আইএল আস্তে আস্তে কি হবে, আইএলটা এবং যখন এই অসিলেশনটা শুরু করবে তখন তোমার আইএলটা আস্তে আস্তে তোমার ক্যাপাসিটরকে চার্জ আপ করতে থাকবে আর নিজে আস্তে আস্তে ডাই আউট হয়ে যেতে থাকবে। অর্থাৎ যে এনার্জিটা আমার এই ইন্ডাক্টরের ভিতরে ছিল সেই এনার্জিটাকে সে এখন ক্যাপাসিটরের ভিতর ট্রান্সফার করতে শুরু করবে। আমার আই নটটাকে তো ইয়া করতে হবে, আমার কন্টিনিউটি বজায় রাখতে হবে। যদি আমার লোডের কারেন্ট ফিক্স রাখতে হয়, এই কারেন্ট ফিক্স রাখার জন্য আমার এনার্জি কখনো ইন্ডাক্টরে কখনো ক্যাপাসিটরে, এইভাবে এদের ভিতরে অসিলেশনের ইয়াটা আমাদেরকে এনার্জির ইয়াটা চালু রাখতে, এনার্জির ইয়াটা বজায় রাখতে হবে। তাহলে তোমার আউটপুটে মানে এনার্জি কনস্ট্যান্ট থাকা কিংবা আমার সাপ্লাই কারেন্ট যেটা সেই কারেন্টটা যখন লোডে ফিক্সড রাখতে হবে তখন এই এনার্জি ট্রান্সফার মেকানিজমটা কাজে লাগাইতে হবে। এখন তখন এদের দুইজনের রিলেশনশিপ কি হবে, যখন আমার এল যখন সি কে এনার্জাইজ করতে থাকবে আবার সি এল কে এনার্জাইজ করতে থাকবে, তখন এদের রিলেশনশিপটা হবে যে আমার ভিএল আর ভিসি এই দুইজন একজন আরেকজনের অপোজিট পোলারিটি মেনটেন করতে হবে। এই অপোজিট পোলারিটি মেনটেন করার জন্য যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা জানি যে আইসি সমান সমান হচ্ছে সি ডিভিডিটি, ক্যাপাসিটরের কারেন্টের রিলেশনশিপ যদি আমরা ধরি তাহলে সি সমান আই সমান সমান হচ্ছে সি ডিভিডিটি। তো এখানে যদি ডিভিসি ডিটি নেই তাহলে আই কে সি দিয়ে ভাগ করতে হবে। এই আইসি হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের কারেন্ট আর সি আর হচ্ছে গিয়ে আমার রেজোনেন্ট যেই ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। সো ডিভি ডিসির ইকুয়েশনে এটা চলে আসবে। আবার যেহেতু ভি ভোল্টেজটা ইন্ডাক্টরের ভোল্টেজ আর ক্যাপাসিটর ভোল্টেজ একজনের ইনভার্স বা বিপরীত পোলারিটি মেনটেন করে, সেহেতু একটা মাইনাস আসবে। হাতে হচ্ছে গিয়ে ভিসি সমান সমান হচ্ছে গিয়ে ভিএল ভিএল এর জায়গায় আমরা লিখতে পারি এল ডিআই ডিটি। সো এই এলটা হচ্ছে গিয়ে এল আর ডিআই ডিটি একটা ডিফারেন্সিয়েশন অলরেডি আছে, তার ভিতরে আরেকটা ডিফারেন্সিয়েশন আসতেছে ডিআইএল ডিটি। সো ডি স্কোয়ার আইএল ডিটি স্কোয়ার যে রিলেশনশিপটা এটা আসছে তোমার ভোল্টেজের রিলেশনশিপ থেকে, ভিসি এর জায়গায় মাইনাস ভিএল বসাইলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এখান থেকে আমরা আইসি এর একটা আইসি এর ভ্যালুটাকে আমরা আইএল মাইনাস আই নট মাইনাস আইএল দিয়ে রিপ্লেস করতে পারি। রিপ্লেস করার পরে আমরা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ম্যাথমেটিক্সের যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভের প্রসিডিউর আছে সেই সলভের প্রসিডিউরে ইনিশিয়াল কন্ডিশন বসায় সলভ করতে হবে। এক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন যেটা সেটা হচ্ছে গিয়ে এই টাইমিংটা শুরু হবে হচ্ছে গিয়ে T1 থেকে। T1 থেকে আস্তে আস্তে আইএলটা বাড়বে, বেড়ে তারপরে এই এনার্জিটা আবার কমতে শুরু করবে আর ভিসি কারেন্টটা আস্তে আস্তে আমার বাড়তে থাকবে, সরি ভিসি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এইখান থেকে
এই ইকুয়েশনটাকে সলভ করলে যেটা পাওয়া যায় সেটা ইনিশিয়াল কন্ডিশন বসানোর পরে একটা সাইন রিলেশনশিপ মেনটেন করে। এই রিলেশনশিপটা ভ্যালিড থাকবে তোমার t1 থেকে t2 টাইম পর্যন্ত। তো যে এতটুকু টাইমের জন্য একটা সাইন ওয়েভকে আইএলটা একটা সাইন ওয়েভের রিলেশনশিপ মেনটেন করে এই ইকুয়েশন থেকে। এবং এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে আই নট, এই t1 এ হচ্ছে গিয়ে আইএল এর মান আই নট, সেজন্য একটা আই নট প্লাস আসছে। আর সাইনের এই রিলেশনশিপটা তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার কারণে আসছে। তো এইখান থেকে আমরা আইএল এর টি ওয়ান এর কিন্তু অলরেডি কন্ডিশন আমাদের জানা আছে যে t1 টাইমটা কখন অকার করবে। সেখান থেকে আমরা এই রিলেশনশিপে যখন t সমান সমান t2 সেটা যদি আমরা এখানে বসাই t এর জায়গায়, তখন t সমান সমান যখন t2 তখন আইএল সমান সমান হয়ে গেছে এখানে 0। সেই আইএল সমান সমান 0 আমরা যদি এই বাম পক্ষে যদি আইএল সমান সমান 0 বসাই, সেই ক্ষেত্রে t2 মাইনাস t1 এর একটা রিলেশনশিপ পাবো। এই আই নট এ পাশে আসবে মাইনাস, উপরে জেড নট দিয়ে গুণ হবে, নিচে ভিএস দিয়ে ভাগ হবে, সো মাইনাস আই নট জেড নট ভিএস। সাইনকে অন্য পাশে নিয়ে গেলে হয়ে যাবে সাইন ইনভার্স। আর ওমেগা নট এটা ডিভিশন আকারে আসবে, সো 1 ওভার ওমেগা নট। সো t2 মাইনাস t1 এর এই রিলেশনশিপটা আমরা পাবো। যদি এখন t1 আমাদের জানা থাকে, অর্থাৎ যদি লোড কারেন্টের ক্যাপাসিটিটা আমাদের জানা থাকে যে আই নট এর ভ্যালু কত, এবং ইন্ডাক্টরের ভ্যালু অবভিয়াসলি জানা থাকবে, সোর্সের সাপ্লাই জানা থাকবে, সেখান থেকে t1 পেয়ে যাবে। আর t1 জানা থাকলে অন্য মানগুলো জানা সাপেক্ষে তুমি ইজিলি t2 পেয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা কারেন্টগুলা কোন কোন সময়ে এই সুইচিং গুলো অকার হইতেছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এই সময়গুলোর মধ্যে কিন্তু সুইচ ক্লোজ আছে। হ্যাঁ, সুইচ ক্লোজ থাকলে যেটা হচ্ছে যে আমার এখন সুইচ ক্লোজ থাকা মানে কি? সুইচ ক্লোজ থাকা মানে যে সুইচের ভিতর দিয়ে কারেন্ট অলরেডি ফ্লো হচ্ছে, এবং সুইচের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তোমার আইএল কারেন্টটা ফ্লো হচ্ছে। এই আইএল কারেন্টটা যতক্ষণ সুইচের ভিতর দিয়ে ফ্লো থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে যদি তুমি তো আমরা সুইচিংটা আসলে কখন করব সেইটার মেকানিজমটা আমাদেরকে জানতে হবে, যে আমরা জিরো কারেন্টে এই সুইচিংটা করতে চাচ্ছি। এখন জিরো কারেন্টে যে সুইচিংটা করব, কারেন্ট অলরেডি জিরো হয়ে গেছে, কিন্তু আমার ক্যাপাসিটর যেটা, সেই ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু এখনো জিরো হয় নাই। ক্যাপাসিটরের ভোল্টেজটা একটা মেনটেন করবে, সেটা হচ্ছে যে তোমার এই 9.9 ইকুয়েশন যে মানটা আমাদের এই মানটাকে যদি আমরা 9.4 অবশ্য এখানে দেখানো হয় নাই, ভিসি আমার ক্যাপাসিটরের যে ভোল্টেজ, ভিসি সমান সমান হচ্ছে গিয়ে তোমার এই যে এই রিলেশনশিপটা মেনটেন করতেছে আই সি টিভি ডিটি। এটা আই ওভার সি, তার উপর তার মধ্যে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন। সেই ইন্টিগ্রেশনে যদি তুমি এই মানটাকে বসাও, এবং বসানোর পরে যদি ইনিশিয়াল কন্ডিশনগুলো দেয়া হয়, ইনিশিয়াল কন্ডিশনগুলো দেওয়ার পরে আমরা ভিসি যেটা সেটার এই রিলেশনশিপটা পাবো। এবং এটা ততক্ষণ পর্যন্ত t2 টাইম পর্যন্ত এই ভিসি কারেন্টটাকে আমরা এই ভিসি যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার ভ্যালিডিটি হচ্ছে গিয়ে t ইকুয়াল t2 পর্যন্ত। এবং এখানে দেখতেছো যে কস যে ওয়েভটা একটা কোসাইন সিগন্যালের সর্বোচ্চ মান হইতে পারে -+1 থেকে -1 পর্যন্ত। এখানে যদি কোসাইন যে সিগন্যালটা, সেটার মান যদি এই টাইমগুলোর সাপেক্ষে কখনো -1 হয়, তাহলে -1 আর এই -1 হয়ে +1 হয়ে যাবে। তো ক্যাপাসিটরের ভোল্টেজটা ম্যাক্সিমাম আমাদের 2 VS পর্যন্ত পৌঁছাইতে পারবে। অর্থাৎ
আমাদের যে ক্যাপাসিটরটা সিলেক্ট করতে হবে সেই ক্যাপাসিটরটার ভোল্টেজের যে লিমিট, সেই লিমিটটা আমার সোর্স ভোল্টেজের দ্বিগুণ ভোল্টেজ হইতে হবে। আচ্ছা, এরপরে ইন্ডাক্টর কারেন্ট যখন T2 টাইমে 0 হয়ে যাবে, অর্থাৎ ইন্ডাক্টর যখন তার পুরো এনার্জি রিলিজ করে দিবে, তখন কি ঘটবে? ইন্ডাক্টর যখন তার পুরো এনার্জি রিলিজ হয়ে যাবে তখন সুইচের কারেন্ট 0 হয়ে গেছে, এবং তখন আমরা এটাকে ওপেন করতে পারবো। তারপর থেকে আমরা তাকে ওপেন করতে পারবো। এখন সুইচের এই ওপেন করার, তখন যদি আমরা সুইচকে ওপেন করতে পারি তখন কিন্তু আমাদের সুইচের অ্যাক্রসে পাওয়ার লস হবে না। এবং এই যে এখানে যে দেখতেছো যে ইন্ডাক্টরের কারেন্ট যখন 0 হয়ে গেছে, এই T2 টাইমের পরে কোনো একটা টাইমে গিয়ে তুমি এই সুইচটাকে ওপেন করে দিতে পারো। এরপরে সামান্য একটু ডিলে দিয়ে তারপরে এই সুইচটাকে এই টাইমে ওপেন করে দেওয়া হয়। তবে এর ভিতরে ক্যাপাসিটরের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা যেহেতু আমাদের ইন্ডাক্টরের কারেন্ট, আমাদের লোড কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট, এই লোড কারেন্টকে কিন্তু এনার্জাইজ রাখতে হবে, অর্থাৎ লোড কারেন্টের কোনো একটা সাপ্লাই আমাদের থাকতে হবে। যদি সুইচ এখানে ওপেন হয় তারপরেও কিন্তু আমরা ধরে নিছি যে লোড কারেন্ট কনস্ট্যান্ট, কারণ এটা ডিসি টু ডিসি কনভার্টার। তো এখানে অ্যাভারেজ লোড কারেন্টকে যদি কন্টিনিউয়াস রাখতে হয়, সেই এনার্জিটা কে সাপ্লাই দিবে? সেই এনার্জিটা তখন ভিসি সাপ্লাই দিবে, অর্থাৎ আমাদের ক্যাপাসিটরের যে এনার্জি, সেই এনার্জিটা তখন রিলিজ হবে আমার লোডের ভিতর দিয়ে। যেহেতু এই ভিসির এই রিলেশনশিপটা তখন আমার ইনিশিয়াল কন্ডিশন, যে T2 টাইমে আমার ভোল্টেজটা কত ছিল এবং ক্যাপাসিটরের ভিতর দিয়ে কত, মানে আমার লোডের ভিতর দিয়ে কত কারেন্ট তাকে সাপ্লাই দিতে হবে, তার উপর বেস করে বাকি কারেন্টটাকে ক্যালকুলেট করা সম্ভব হবে। সো ইনিশিয়াল কন্ডিশনগুলো যদি বসানো হয় এবং 9.15 যদি এই ইকুয়েশনগুলোর মান বসানো হয়, তখন যেটা হয় যে ক্যাপাসিটর ভোল্টেজ একটা টাইমে গিয়ে 0 হবে। সেই টাইমটা হচ্ছে গিয়ে T2 টাইমের পরে এইভাবে একটা অলমোস্ট একটা প্যারাবোলিক কার্ভ মেনটেন করে তারপরে সে T3 টাইমে গিয়ে আমার ক্যাপাসিটরের ভোল্টেজটাও 0 হবে। ক্যাপাসিটরের ভোল্টেজটা 0 হইলে আলটিমেটলি কি দাঁড়াবে? ক্যাপাসিটরের ভোল্টেজটা 0 হয়ে যাওয়ার পরে আবার পূর্বের ঘটনা আবার ফেরত আসতে হবে। সেটা হচ্ছে যে আমার আই নট যে কারেন্টটা, সেই কারেন্টটা কিন্তু 0 না, সেই কারেন্টটা তখন আবার সাপ্লাই হওয়ার ব্যবস্থা করতে হবে। এই কারেন্টটাকে আমার রিলিজ করার জন্য আবার আমার D1 ডায়োড যেটা, বা আমার এই ডায়োডটা যে ছিল সার্কিটে, সেই ডায়োডটা আবার অন হয়ে যাবে, এবং তখন আমার যে এক্সট্রা এনার্জি, সেই এনার্জিটা আমার ডায়োডের ভিতর দিয়ে ফ্লো হবে। এবং T3 থেকে T2 টাইমের ভিতরে আমার যে ক্যাপাসিটরের আমার যে টাইমিং এর যে রিলেশনশিপ, সেটা এই কয়েকটা মানের উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে যে T2 মানটা কত, বিএসটা কত, আর আমার রেজোনেন্স ক্যাপাসিটেন্সের মানটা কত, লোডের ভিতর দিয়ে কতখানি কারেন্ট ফ্লো হইতেছে। যেহেতু আগে আমরা দেখে আসছি যে T1 বের করা সম্ভব, T1 জানা থাকলে T2 বের করা সম্ভব, এখানে T1 আর T2 জানা থাকলে T3ও বের করা সম্ভব। এইভাবে এই রিলেশনশিপটা মেনটেন করা যায়। এরপরে আবার তোমার ডায়োডের ভিতর দিয়ে এই কারেন্টটা ফ্লো হইতে হবে। ডায়োডের ভিতর দিয়ে এই কারেন্টটা ফ্লো হইতে হইলে পুরা সাইকেলটা কমপ্লিট হওয়ার জন্য এরপরে আবার কখন সুইচ অন করবা তার উপর নির্ভর করবে যে পুরা সাইকেলটা কত সময় ধরে করবা। তো এই সুইচ ক্লোজ করলাম, তারপরে সুইচ ওপেন করলাম। সুইচ ওপেন থাকা মানে হচ্ছে গিয়ে সোর্সের সাথে আমার সার্কিটের কোনো সম্পর্ক নাই, কিন্তু এনার্জি কিন্তু আমার এই ক্যাপাসিটরটা, তখন কিন্তু এই ক্যাপাসিটরটা অ্যাকশনে আসবে। আমার লোডের অ্যাক্রসে যে ক্যাপাসিটরটা আছে, সেই ক্যাপাসিটরটা কিন্তু এখন এতক্ষণ এনার্জি ধরে রাখতেছিল, সে তার এনার্জিকে রিলিজ করবে আমার লোডের ভিতর দিয়ে। এবং সেই সময়টুকুর জন্য যদি আমরা পাওয়ারের কথা চিন্তা করি, তাহলে পুরো একটা পিরিয়ডের মোট পাওয়ার হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজের পাওয়ার কত, আর হচ্ছে গিয়ে সোর্স থেকে কতখানি কারেন্ট রিলিজ হইতেছে। তো সোর্স থেকে যতখানি কারেন্ট রিলিজ হোক সেটাকে অবশ্যই ইন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো হইতে হবে, কারণ সোর্সের পরে ইন্ডাক্টর রয়ে গেছে। এই কারণে ইন্ডাক্টরের কারেন্টকে ইন্টিগ্রেট করলে পাওয়ারকে তাকে যদি আবার আমরা
এটা হচ্ছে এনার্জি। এনার্জিকে আমরা টাইম দিয়ে ভাগ করলে, পাওয়ারকে টাইম দিয়ে গুণ করলে এনার্জি পাবো। এবং এই ক্যাপিটাল টি মানে হচ্ছে যে সুইচিং এর ফ্রিকোয়েন্সিটা কত, সুইচিং এর টাইম পিরিয়ড কত। সো টি সি এর জায়গায় 1/fs দেওয়া সম্ভব। আর এটা হচ্ছে গিয়ে টোটাল অ্যাবজর্ব পাওয়ার বাই দ্য লোড। আর এটা হচ্ছে গিয়ে সাপ্লাইড পাওয়ার। যদি সুইচ কোথাও লস না হয় তাহলে এই সাপ্লাই পাওয়ার আর লোডের পাওয়ার দুইটার সমষ্টি পুরা সাইকেলের জন্য সেম হওয়ার কথা। তো এটা হচ্ছে গিয়ে টোটাল পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোড। আর টোটাল সাপ্লাই পাওয়ার বের করার জন্য এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে। আইএল ইন্টিগ্রেশন করা লাগবে 0 থেকে টি টাইমের ভিতরে। তো আইএল উপস্থিত থাকে হচ্ছে গিয়ে T2 পর্যন্ত। এই যে আইএল 0 থেকে T1 এবং T1 থেকে T2 এই দুইটা টাইমের জন্য আইএল এর উপস্থিতি থাকে। সেই দুইটা টাইমের জন্য তাকে ইন্টিগ্রেট করা হয়েছে। ইন্টিগ্রেট করার পরে একটা ভ্যালু পাওয়া যাবে বা একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। সেই এক্সপ্রেশনের সাথে যদি তুমি এই ডাব্লিউ নটের এক্সপ্রেশনটাকে ইকুয়াল ধরো, সেই ইকুয়াল ধরার সাপেক্ষে ভি নটের একটা এক্সপ্রেশন পাওয়া সম্ভব। এই ভি নটটাই হচ্ছে কি আমার আউটপুট ভোল্টেজ। সো এই আউটপুট ভোল্টেজটা আমার এই রিলেশনশিপটা মেনটেন করে। এখন তাহলে এখানে কি কি জিনিস আমাদের সামনে আসতেছে? এক নম্বর হচ্ছে যে এটা একটা ডিসি টু ডিসি কনভার্সন হচ্ছে, এবং সেই ডিসি টু ডিসি কনভার্টারের আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের মধ্যে একটা রিলেশনশিপ আছে। যেমন আমরা বাক কনভার্টার, বুস্ট কনভার্টারে যেমন দেখছি, এখানেও সেরকম আছে। সেই রিলেশনশিপটা হচ্ছে গিয়ে এই আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে এইভাবে রিলেটেড। সেই রিলেশনশিপটার মধ্যে সুইচিং ফ্রিকোয়েন্সি আছে আর অনেকগুলো T1 T2 T3 তিনটা টাইমিং আছে। এই তিনটা টাইমিং এর রিলেশনশিপ হচ্ছে গিয়ে এল সি আই নট এবং ওমেগা নট, অনেক কিছুর উপর সেটা নির্ভর করতেছে। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ক্যারেক্টারিস্টিক্স, ইম্পিডেন্স, এই অনেক কিছুর উপর এই মানগুলো নির্ভর করতেছে। তো এখানে রেজোনেন্সের মাধ্যমে আসলে সুইচিং করার লাভ কি হয়েছে? রেজোনেন্সের মাধ্যমে সুইচিং করার লাভ যেটা হয়েছে যে সুইচের অ্যাক্রসে, সুইচ যখন ওপেন থাকে তখন তো এটা ওপেন, আর সুইচ যখন তখন তার অ্যাক্রসে ভোল্টেজ জিরো থাকে। সরি, সুইচ যখন ওপেন থাকে তখন তার অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকে। আর সুইচ যখন ক্লোজ থাকে তখন আমরা আমরা কি করতেছি না, তখন যখন সুইচের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসে ততক্ষণ পর্যন্ত সুইচটাকে ওপেন করতেছি না। সুইচটাকে ওপেন করার জন্য আমরা কত সময় পর্যন্ত অপেক্ষা করতেছি? সুইচটাকে ওপেন করার জন্য আমরা অপেক্ষা করতেছি যতক্ষণ পর্যন্ত এইটার ভিতরে কারেন্ট জিরো না হচ্ছে। কারণ ওপেন করা অবস্থায় অলরেডি ভোল্টেজ আছে, তার এই টাইমের ভিতরে যদি কিছু কারেন্টও চলে আসে তাহলে কিন্তু দুইটার গুণফল হয়ে একটা পাওয়ার ডিসিপেশন হবে। সেই পাওয়ার ডিসিপেশনটা যেন না হয় সেইটা অ্যাভয়েড করার জন্য, সুইচকে জিরো কারেন্টে সুইচিং করার জন্য আমরা এমন একটা টাইমে সুইচটাকে ওপেন করব যখন তার অ্যাক্রসে কারেন্টটা জিরো হয়ে আসে। এই কারেন্টটা জিরো হবে কিভাবে? এই কারেন্টটা জিরো হবে হচ্ছে গিয়ে এলসি সার্কিটকে টিউনিং করার মাধ্যমে। এই এল আর সি এর মানটা কিন্তু আমাদের হাতে আছে। এই এল আর সিটাকে যদি আমরা এমনভাবে চেঞ্জ করতে পারি যে এই T2 টাইমটা কখন হবে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কখন আমাদের সুইচটাকে ওপেন করতে হবে। এই T2 টাইমটা দেখো, খেয়াল করে দেখো T2 টাইমটা কখন আসবে সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে পাবো। এই ইকুয়েশনটায় আই নট, জেড নট আর T1 যদি আমরা পেয়ে যাই, ভিএস তো অলরেডি জানাই আছে, তাহলে কিন্তু আমরা জানবো যে আমাদের কখন সুইচটা ওপেন করতে হবে। তো এইভাবে আসলে তুমি, আর এই T1 T2 কিন্তু এই আলটিমেটলি আমাদের এই এলআর বা সিআর তাদের সাথে সামহাউ তাদের সাথে এই রিলেশনশিপ মেনটেন করে। সো এইভাবে রেজোনেন্ট সুইচিং এ তুমি এল আর সি এর মানটা যদি এমনভাবে সিলেক্ট করতে পারো যে T2 টাইমটা তোমার জানা থাকে, আর T2 টাইম জানা সাপেক্ষে তুমি যদি বুঝে নাও যে তোমাকে সুইচটা কখন ওপেন করতে হবে, তাহলে তুমি জিরো কারেন্ট সুইচিং করতে পারলা। আর জিরো কারেন্ট সুইচিং করলে তুমি হাই ফ্রিকোয়েন্সিতে সুইচিং করতেছো, কিন্তু তোমার সুইচের অ্যাক্রসে পাওয়ার লস ম্যাথমেটিক্যালি জিরো। এরপরেও ডিলের কারণে কিছু হইতে পারে বা
আনঅ্যাভয়েডেবল কিছু লস থেকেই যায় আমাদের, সেগুলা অ্যাভয়েড করার সাপেক্ষে আমরা বলতে পারি যে আমরা জিরো কারেন্ট সুইচিং এর মাধ্যমে সুইচের অ্যাক্রসে পাওয়ার লসটাকে জিরো করে দিতে পারি, এবং হাই ফ্রিকোয়েন্সি সুইচিং এ এটা বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। তো এইভাবে আমরা জিরো কারেন্ট সুইচিং করে থাকি এবং তার বেশ কিছু রিলেশনশিপ আমরা দেখলাম। এরপরে জিরো ভোল্টেজ সুইচিংও একটা আছে, ইয়েগুলা অলমোস্ট সেম, আর টুকটাক কিছু সার্কিট আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কেউ অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কোশ্চেন না থাকলে